আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ফরেক্সের উপর নির্মিত এই শিক্ষামূলক ভিডিও সিরিজটি দেখার জন্য। আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলটি দেখে থাকেন তারা জানেন যে আমি ফরেক্সের উপরে বাংলায় কিছু ভিডিও টিউটোরিয়াল বানিয়ে থাকি। যদিও আমি বাংলায় এই ভিডিও টিউটোরিয়ালটি বানাচ্ছি, তারপর আপনাকে জেনে নিতে হবে আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশে ফরেক্স ট্রেডিং বৈধ কিনা। এবং ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। এখানে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনাকে সাফিসিয়েন্ট নলেজ গ্যাদার করে তারপরে মার্কেটে এন্টার করতে হবে। আজকে আমরা একটা খুব মজার টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো ট্রেড ম্যানেজমেন্ট। বলা যেতে পারে এটা এমন একটা অস্ত্র যার মাধ্যমে একজন সফল ট্রেডার আইডেন্টিফাই করা যেতে পারে, অর্থাৎ একজন ব্যর্থ ট্রেডার এবং একজন সফল ট্রেডারের মধ্যে পার্থক্য করে দিতে পারে এই ট্রেড ম্যানেজমেন্ট। এই ট্রেড ম্যানেজমেন্ট নিয়ে খুব কম ভিডিও বানানো হয়ে থাকে, কারণ যারা এই ট্রেড ম্যানেজমেন্ট করতে পারে তারাই মোটামুটি সাকসেসফুল ট্রেডারের পর্যায়ে পৌঁছা যায়, এবং যারা সাকসেসফুল ট্রেডারের পর্যায়ে পৌঁছা যায় তারা সাধারণত মানুষকে শেখানো বা তারা সাধারণত শো অফ করা থেকে একটু দূরে থাকে। তো এই জন্য এই নিয়ে অনেক ভিডিও টিউটোরিয়ালের অভাব রয়েছে। তাই আমি চিন্তা করে দেখলাম আমি যদি কিভাবে আমার লাইভ ট্রেড আমি ম্যানেজ করছি, কিভাবে ট্রেড যদি আপনার বিপরীতে যায়, অর্থাৎ আপনি যে অ্যানালিসিস করলেন সেই অ্যানালিসিস মতো ট্রেডটা কাজ করলো না, তখন আপনি কি করতে পারেন সেই নিয়ে এখানে আমি আলোচনা করার চেষ্টা করব। তো এটার জন্য বেস্ট এক্সাম্পল হলো কোন একটা লাইভ ট্রেড নিয়ে আলোচনা করা এবং লাইভ ট্রেডের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই দেয়া যে এইভাবে ম্যানেজ করা যেতে পারে। এখন আমি একা ম্যানেজ করলে তো হবে না, আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে আমাকে শেখাতে হবে যে কি করে এটাকে ম্যানেজ করা যেতে পারে। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই সেন্সে বলবো যারা ট্রেড অ্যানালিসিস করতে পারছেন ঠিক মতো, কিন্তু দেখতে পাচ্ছেন যে সেখান থেকে আপনারা প্রফিট বের করে আনতে পারছেন না, অথবা দেখা যাচ্ছে যে আপনাদের অ্যানালিসিস ঠিক কাজ করছে কিন্তু তার কিছুক্ষণ পরে কাজ করছে, অর্থাৎ আপনার স্টপ লস হিট করে তারপরে কাজ করছে। তো সেটাকে কি করে আপনি ওভারকাম করতে পারেন সেটার জন্যই আজকে আমাদের এই ট্রেড ম্যানেজমেন্টের ভিডিও। তো শুরু করা যাক। তো এই লাইভ যে ট্রেড ম্যানেজমেন্ট আমি আপনাদেরকে দেখাবো, এটার জন্য আমি যে কাজটা করেছি, আপনারা যারা আমাদের ফেসবুক পেজের সাথে সংযুক্ত আছেন তারা জানেন যে আমি প্রায় মার্কেটের কি ঘটনা ঘটতে পারে বা মার্কেটের লাইভ সিচুয়েশন কি সেটার উপর নিয়ে একটা ছোট্ট পোস্ট করে থাকি, যে পোস্টগুলো আমাকে হেল্প করে বা আপনাদেরকে হেল্প করে যে সামনে মার্কেটে কি ঘটতে পারে সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। ফর এক্সাম্পল, আমি কিছুদিন আগে মার্কেটে নিউজিল্যান্ড ইউএসডি ডাইভারজেন্স নিয়ে একটা পোস্ট করেছিলাম, যে এভাবে মার্কেটে ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছিল এবং তার ফলে মার্কেটে এই দিকে মুভ করেছিল। আপনারা যারা আমার ফেসবুকের সাথে অ্যাটাচ আছেন তারা জানেন। এবং তার পরবর্তীতে আমি দেখিয়েছিলাম যে ইউরো জাপানিজ ইয়েনে এরকম ডাইভারজেন্স মার্কেট ক্রিয়েট হতে পারে, এবং তার সাথে সাথে অন্যান্য যে পেয়ারগুলো রয়েছে সেখানেও মার্কেটে ডাইভারজেন্স ক্রিয়েট হতে পারে। তো এই যে একটা মার্কেট কন্ডিশন সামনে ঘটতে পারে সেটাকে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্যই হলো আমার এইভাবে ছোট ছোট পোস্টগুলো করা। তাতে সুবিধা হয় কি, আপনি অ্যালার্ট থাকতে পারেন যে সামনে কি ধরনের লাইভ ট্রেড অপরচুনিটি আসতে পারে। তো আজকে আমি একটা ট্রেড নিয়ে এখানে আলোচনা করব যেটা আমি আমার পোস্ট করেছিলাম আমার ফেসবুকে, এবং সেখানে আমি কি বলেছিলাম এবং ট্রেডটার পরে আপনারা যারা ট্রেড ওপেন করেছেন বা যারা ট্রেড ওপেন করেন নাই কি করে ট্রেড ম্যানেজমেন্ট করতে পারেন সেটা নিয়ে আমি মূলত এখানে আলোচনা করবো। তো এখানে দেখেন আমি মের 19 তারিখে একটা পোস্ট করেছিলাম এবং ফার্স্ট টাইম বলে দিয়েছিলাম দিস ইজ নট এ সিগন্যাল। কারণ আমি যখন পূর্ববর্তী কিছু ভিডিও পোস্ট করেছিলাম তখন দেখা গেছিল অনেকে এটাকে সিগন্যাল মনে করছে, যে আমি কোথা থেকে বাই করব, কোথায় স্টপ লস দিব, কোথায় টেক প্রফিট বসাবো। আমি কিন্তু এটাকে বলি না যে এটা আমার একটা সিগন্যাল, আমি বলি না যে এখান থেকে আপনি বাই করেন বা এখান থেকে সেল করেন। আমি জাস্ট বলেছি মার্কেটে কি ঘটতে পারে অথবা প্রবাবিলিটি কি বা কোন জায়গা থেকে মার্কেট রিয়াক্ট করতে পারে, সেই জিনিসটাই কিন্তু আমার এখানে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য। নাথিং যে আপনাদেরকে বলে দেয় এখান থেকে বাই করেন বা এখান থেকে সেল করেন। তো কেন আমি এই কাজটা করছি সেটি আজকে এই ভিডিওটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি যখন এরকম কোনো কিছু বলবো তখন চোখ বন্ধ করে ট্রেড না নিয়ে বরং এটা অ্যানালাইসিস করেন, ট্রেডটাকে প্ল্যান মতো সেট আপ করেন এবং ট্রেডটাকে ম্যানেজ করেন। যেমন ধরেন আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি আমার একটা পোস্টে, যে কিছুদিন আমি পোস্ট করেছিলাম যে নিউজিল্যান্ড ইউএসডি এমন একটা জায়গায় আছে, যেমন ধরেন যে এখানে যখন ছিল, আমি এটাকে আমি লাইভ ট্রেড এই জন্য বলছি কারণ মার্কেটে এর আগে কি ঘটেছিল আমি জানি না, সরি এর পরে কি ঘটেছিল তা আমি জানি না, কারণ এটা তখন মার্কেটে লাইভ অবস্থা ছিল এবং ওইভাবেই আমি পোস্ট করেছিলাম এবং পোস্ট করে বলেছিলাম যে মার্কেটে রিভার্সাল আসতে পারে, কেন আসতে পারে এবং কোথা থেকে আসতে পারে তার ব্যাখ্যা এখানে করেছিলাম। যে কেন আসতে পারে তার কারণ হিসেবে আমি দেখিয়েছিলাম যে এইখানে আপনার একটা হিডেন ডাইভারজেন্স ক্রিয়েট হচ্ছে, এবং তার সাথে সাথে এই যে একটা গ্রিন আমি একটা আইডেন্টিফাইড এলাকা তৈরি করেছিলাম, গ্রিন জোন তৈরি করেছিলাম, এই গ্রিন জোনের কাছাকাছিতে আপনার অনেকগুলা ফিবোনাচি লেভেলের রিট্রেসমেন্টের কনফার্মেশন ছিল। যেমন এখানে আমি বলে দিয়েছিলাম যে H1 চার্টে 78.6% রিট্রেসমেন্ট এবং H4 চার্টে 61.8% যে রিট্রেসমেন্ট লেভেলটা রয়েছে ফিবোনাচি, সেটা এই ঠিক এই একটা জায়গাতে কোলাইড করছে, অর্থাৎ
তারা কনফার্মেশন দিচ্ছে যে তারা দুইজন একসাথে এখানে অবস্থান করছে। আর তার উপরে আবার দেখেন যে এখানে একটা ট্রেন্ড লাইন মতো বা মার্কেটে ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছিল, তার একটা কনফার্মেশন আপনার কাছে আছে। সো আপনার কাছে তিনটা মূলত স্ট্রং কনফার্মেশন রয়েছে, দুইটা ফিবোনাচি রিট্রেসমেন্ট এবং তার সাথে হিডেন ডাইভারজেন্স এবং ট্রেন্ড লাইন, এবং তার সাথে আবার এখানে দেখেন যে এখানে মার্কেট কি কি করেছিল, এখানে একটা মার্কেট পিন বার ক্রিয়েট করেছিল। আমরা জানি যে সাধারণত এরকম যখন পিন বার ক্রিয়েট করে তখন মার্কেট নিচের দিকে নেমে আসে। এই জন্য আমরা বেশিরভাগ ট্রেডার করি কি, ঠিক এরকম একটা জায়গাতে সেল ট্রেড এন্ট্রি নেই। তাতে যারা স্মার্ট মানি বা যারা মনে করেন যে মার্কেটটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, তারা কি কাজটা করে, তারা ঠিক এইখান থেকে অর্থাৎ যে জায়গা থেকে আপনার পিন বারটা ক্রিয়েট হয়েছে সেখান থেকে মার্কেট নিচের দিকে নামায় না। তারা করে কি, এই যে আপনি পিন বারকে ঘিরে যে ট্রেডটা উপরে দিলেন তার মাথার উপরে যে স্টপ লসটা দিলেন, সেই স্টপ লসটাকে খেয়ে তারপরে সে নিচের দিকে নামে। তো ঠিক এইখানেও দেখেন এমন একটা সুন্দর অবস্থা তৈরি হয়েছে যেখানে হচ্ছে কি, এই যে পিন বারটার উপরে যদি আপনি একটা স্টপ লস দিয়ে ট্রেড বসান, তাহলে হবে কি, যার স্মার্ট মানি আছে তারা করবে কি, প্রাইসটাকে একটু উপরের দিকে উঠায় ওই স্টপ লসটাকে হিট করবে, তারপরে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবে। তাহলে এই কাজটা করার পরেও দেখা যাবে যে এই জায়গাটায় এসে এই জায়গাটা খুব সুন্দর করে বাধা পেয়ে এই নিচের দিকে নেমে আসতে পারে। তো এটা হলো আরেকটা পসিবিলিটি। যখন সাইকোলজি নিয়ে আমরা আরো ডিটেইলস আলোচনা করবো তখন আরো ভালো করে বুঝতে পারবেন। বাট এখানে একটা সাইকোলজিক্যাল গেম খেলতে পারে স্মার্ট মানিরা। তারপরেও দেখা যাচ্ছে যে এই গ্রিন জোনটা কিন্তু একটা সুন্দর আপনার একটা শক্ত রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করতে পারে। তো এই প্রবাবিলিটিটাই আমি মূলত আপনাদেরকে এই পোস্টার মাধ্যমে দিয়েছিলাম, এবং আমি বলেছিলাম এটা ট্রেডিং সিগন্যাল না, বরং এটাকে আপনার একটা অ্যানালাইসিস হিসেবে ধরতে পারেন। আমি থটস, আমি কি চিন্তা করছি মার্কেটে কি হতে পারে, সেটা হিসেবে আপনারা কনসিডার করতে পারেন। এবং এখানে দেখেন আমি কিছু আইডেন্টিফাইড জোন প্রথমেই যখন পোস্ট করেছিলাম দিয়ে দিয়েছিলাম, যদি আমি ডিটেলস এখানে আলোচনা করি নাই। এখানে দেখেন একটা রেড লাইন ছিল, এই রেড লাইনটা অনেকে স্টপ লস মনে করতে পারেন, যারা মনে করেন সিগন্যাল হিসাবে এটা গ্রহণ করবেন। অনেকে এটাকে মনে করতে পারেন এটা একটা ইন্ডিকেশন জোন, অর্থাৎ এখানে এসে আবার কিছু একটা ঘটতে পারে। আবার তারপরে দেখেন নিচে দুটো দাগ দেওয়া আছে, অর্থাৎ এই যে একটা ডটেড গ্রিন লাইন এবং একটা সলিড গ্রিন লাইন। এটাও কিন্তু টেক প্রফিট আমি বলি নাই কোথাও, আমি বলেছি এখানে দেখেন লেখা আছে টিপি টার্গেট ক্যান বি দ্য নিয়ারেস্ট সাপোর্ট স্ট্রাকচার। তো নিয়ারেস্ট সাপোর্ট স্ট্রাকচার কোনটা, এই দেখেন এটা একটা নিয়ারেস্ট সাপোর্ট স্ট্রাকচার, এটা একটা নিয়ারেস্ট সাপোর্ট স্ট্রাকচার এই জায়গাটাতে। এই জন্য আমি বলেছিলাম যে নিয়ারেস্ট সাপোর্ট স্ট্রাকচারটাতে আপনার টেক প্রফিট জোন হতে পারে। এখানে যে এক্স্যাক্টলি হবে তা না, কারণ আপনার এখানে ডিপেন্ড করছে ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন কি হচ্ছে, মার্কেট কিভাবে রিয়াক্ট করছে। তো আমি তো ওই জায়গায় পৌঁছাই নাই, তো আমি বলতে পারবো না যে ওই জায়গাটা কি ঘটনা ঘটছে। কিন্তু এতটুকু ইন্ডিকেশন বা পূর্বাভাস কিন্তু অ্যানালাইসিস থেকে দেওয়া যায়। তাহলে আমরা এখন এইটুকু যে অ্যানালাইসিস করলাম, এই অ্যানালাইসিসটা কি হতে পারে, ঠিক হতে পারে, ভুল হতে পারে। কারণ আমি প্রতি পোস্টে বলে রিমাইন্ড করে দিই আপনাদেরকে, এটা সফল হওয়ার প্রবাবিলিটি হলো 50-50। ওকে, তাহলে এরপরে মার্কেটে কি ঘটনা ঘটলো এবং সেখান থেকে আমাদের কি শিক্ষা নিতে পারি সেটা আমি পরবর্তী স্লাইডে আলোচনা করছি বা চার্টে গিয়ে আলোচনা করব। তার আগে দেখি, এই যে আপনারা পোস্ট করেছিলেন, আমার পোস্ট করার উদ্দেশ্য ছিল আপনাদেরকে ইংগেজ করা আমার সাথে, এবং আপনারা খুব ভালোভাবে আমার সাথে ইংগেজ হয়েছিলেন। যেমন আমাদের এখানে ফুরাদ ভাই কমেন্ট করেছেন যে আমি তো এটাও দেখতে পাচ্ছি যে ম্যাকডি থেকেও একটা কনফার্মেশন পাচ্ছি। তার মানে হলো আপনারা যারা ইন্ডিকেটর ইউজ করে ট্রেড করছেন তারাও কিন্তু একটা এক্সট্রা কনফার্মেশন পেয়ে গেলেন যে হ্যাঁ আমি ম্যাকডি থেকেও একটা কনফার্মেশন পাচ্ছি যে এই জায়গা থেকে মার্কেট ব্যাক করে আসতে পারে, কারণ এটা সেল সিগন্যাল দিচ্ছে। গুড, ভেরি গুড। আপনারা এইভাবে এঙ্গেজ হলে আমার জন্য সুবিধা হয় যে আমি বুঝতে পারি আপনারা আমার সাথে সাথে ট্রেড করছেন। সেকেন্ড আরেকটা কমেন্ট হাইলাইট করতে চাই, এখানে আরিফুল ইসলাম আরফান ভাই উনি কমেন্ট করেছিলেন যে আমি এখানে দেখতে পাচ্ছি মার্কেটটা খুব স্ট্রং ভাবে উপরের দিকে যাচ্ছে। আমার এখানে মুভিং এভার ক্রস ওভার উনি যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা ব্যবহার করছেন সেই ট্রেডিং স্ট্র্যাটেজি দেখাচ্ছে এটা আরো উপরের দিকে যেতে পারে, এবং উনি মনে করছেন যে ডেইলি টাইম ফ্রেম, এখানে আপনারা পড়লে বুঝতে পারবেন ডেইলি টাইম ফ্রেমের 50 থেকে এটা রিটেস্ট করে আসার সম্ভাবনাটা বেশি এখান থেকে। তাহলে দেখেন আমার ট্রেডিং অ্যানালাইসিসের সাথে তার ট্রেডিং অ্যানালাইসিস কিন্তু ডিফারেন্ট, কারণ তিনি ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে এটাকে দেখছে। কারণ তিনি দেখতেছে এটা একটা ট্রেন্ডি মার্কেট, এই ট্রেন্ডি মার্কেটে আমার ট্রেন্ড থেকেই আমার প্রফিট করার চেষ্টা করাটা উচিত। আর আমি দেখতেছি এখানে এটাকে একটা রিট্রেসমেন্ট অপরচুনিটি বা এটাকে আমি ট্রেন্ড রিভার্সাল অপরচুনিটি হিসাবে। তাহলে দেখেন একই জায়গাতে আমরা দুই ধরনের ট্রেডার রয়েছি, এবং তার যে লজিক গুলো রয়েছে সেগুলো কিন্তু ভ্যালিড এই সেন্সে, কারণ মার্কেট খুবই স্ট্রং ভাবে উপরের দিকে যাচ্ছে, মুভিং এভারেজ আমাকে দেখাচ্ছে ক্রসওভার যেটা উপরের দিকে যাচ্ছে এবং একটা নির্দিষ্ট ফিবোনাচি লেভেল ক্রস করে উপরের দিকে গেছে। তো এই জন্য তিনি উপরের দিকে মনে করছেন তার পয়েন্ট অফ ভিউটা সেদিকে বেশি স্ট্রং রাদার দেন এটা রিভার্সাল প্যাটার্ন। তো মার্কেটে অবশ্যই 50-50 অপিনিয়ন থাকবে, এই কারণে মার্কেট প্রত্যেকটা জায়গায় 50-50 প্রবাবিলিটি নিয়ে কাজ করে। এখন কারটা কাজ করবে কারটা কাজ করবে না সেটা কিন্তু কেউ বলতে পারে না, বাট এই কাজটা করতে পারে যে তার যে অ্যানালাইসিসটা করেছিল সেই অ্যানালিসিসকে কাজে লাগায় একটা
লুজার ট্রেডকে, অর্থাৎ একটা ট্রেড যেটা লসে যাচ্ছে সেই লস ট্রেডটাকে সে প্রফিটেবল বানায় ফেলতে পারে। তো আজকের ভিডিওটা আমি সেটাই দেখাবো কি করে একটা লস ট্রেডকে আমি প্রফিটেবল বানিয়ে নিতে পারি, যদি আমি জানি যে সেই স্ট্র্যাটেজিটা বা সেই অ্যানালাইসিসটা কিভাবে কাজে লাগাতে হয়। ঠিক একই অ্যানালাইসিস এই চারটে আমি ইউজ করব এবং আপনাদেরকে দেখাবো যে আমি পরবর্তীতে কি করেছিলাম তাও আপনারা ক্লিয়ার হয়ে যাবে। আর থার্ড একটা কমেন্ট এখানে আমি দেখতে পাচ্ছি যে একজন এখানে বলেছে যে এখানে ছোট একটা পিন বার ক্রিয়েট হয়েছে এবং তারপর এখানে মার্কেট নিচের দিকে সেল ট্রেড না নিয়ে আমরা চিন্তা করছি যে আর একটু উপরে যাবে তারপর সেল ট্রেডটা নিয়ে আমি কাজ করব, বা এটা কেন আরো উপরের দিকে চলে গেল, এটা নিয়েও আমি আলোচনা করব। এবং এটাই হলো আপনারা যারা মনে করেন মার্কেট সেন্টিমেন্ট সম্পর্কে জানেন না, সেই সেন্টিমেন্ট সম্পর্কে জানতে হলে এই জিনিসগুলো জানতে হবে। এবং আরেকজন ভাই এখানে কমেন্ট করেছেন যে হ্যাঁ আমি এখান থেকে অনেক নলেজ পাচ্ছি, বাট সমস্যা যেটা হচ্ছে জিনিসটা আমার কাছে কমপ্লিকেটেড লাগছে, আমি লাইভ চ্যাটে ব্যবহার করতে গেলে এইভাবে সুন্দর করে ব্যবহার করতে পারছি না। এই জন্য আমি অলোক দত্ত ভাইকে বলবো, দেখেন এটা খুবই কমন একটা প্রবলেম, যারা নতুন ট্রেড করতে আসে তারা কখনোই এত সুন্দরভাবে ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেলগুলো ধরতে পারে না, বা ইন্ডিকেটরের ডাইভারজেন্স গুলো ধরতে পারে না, বা মনে করেন জানে না যে কি করে এই মার্কেট সেন্টিমেন্ট গুলো ধরতে হয়। কিন্তু মার্কেট আপনি যতদিন থাকবেন, মার্কেটে যতদিন আপনি চোখ রাখবেন, এটাকে বলি আমরা মার্কেট স্পেকুলেশন, আপনার কি হবে অভিজ্ঞতা বাড়তে থাকবে। আপনি গাড়ি চালানো শেখার পরপরই কিন্তু হাইওয়েতে গিয়ে গাড়ি চালাতে পারবেন না, বা মনে করেন রেসিং ট্র্যাকে গিয়ে গাড়ি চালাতে পারবেন না। আপনাকে কি করতে হবে, আগে প্রথমে প্র্যাকটিস করতে হবে, প্রথমে ড্রাইভিং স্কুলে প্র্যাকটিস করতে হবে, দেন নিজের রাস্তায় একা একা প্র্যাকটিস করতে হবে, দেন আপনার একটু বিজি রাস্তায় যেতে হবে, তারপরে গিয়ে কিন্তু আপনি একেবারে মেইন রাস্তায় নামতে পারেন। এইভাবে আপনাকে আস্তে আস্তে চোখটাকে ট্রেন করতে হবে। আপনি জানেন যে এক্সিলারেটর, ব্রেক, ক্লাচ কিভাবে ইউজ করতে হয় প্রথম থেকেই, আর প্রথম থেকে কিন্তু আপনি একজন প্রফেশনাল ড্রাইভার বা প্রফেশনাল রেসার হতে পারবেন। আপনাকে প্রফেশনাল রেসার হতে হলে অনেকগুলো পথ পাড়ি দিয়ে আসতে হবে। এই জন্য আমি বলে থাকি যে এক্সপিরিয়েন্সের বিকল্প সফলভাবে মার্কেটে টিকে থাকার কোনো উপায় নাই। মানে এক্সপিরিয়েন্স ছাড়া আপনাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, সেটা লাগতে পারে আপনার 4 বছর, সেটা লাগতে পারে 5 বছর, সেটা 10 বছরও লাগতে পারে, এমনকি আপনার সারা জীবনে সেই এক্সপিরিয়েন্সটা নাও আসতে পারে। কিন্তু আপনি যদি একটু লেগে থাকেন এর পিছনে, তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে আপনি সফল হবেন কি করে, এই সফলভাবে আপনি মার্কেটে টিকে থাকতে পারেন। তো এবারে আসি, এতক্ষণ আমি ইন্ট্রোডাকশন দিলাম যে কিভাবে আমি লাইভ ট্রেড আপনাকে বলেছিলাম এবং সেখানে আপনাদের কমেন্ট কিভাবে এসেছিল, এবং এখন আমি দেখব যে আমি যে অ্যানালিসিসটা করলাম সেটার আপডেটটা কি। তো সেটা আমি কিছুক্ষণ পরে যখন আমি দেখলাম যে মার্কেট কিছু মুভ করেছে, তখন আমি ছোট্ট একটা আপডেট দিয়েছিলাম। আমি জানি না আপনারা কতজন সেই আপডেটটা ফলো করেছেন, এই জন্য আমি বলবো সবাইকে, যদি আমার পোস্ট কেউ ফলো করে থাকেন, আমার এই আপডেট সেকশনটা অর্থাৎ আমার পোস্টটা বারবার দেখবেন, কারণ আমি এখানে লাইভ আপডেট দিয়ে থাকি যে হ্যাঁ এরকম এরকম ঘটনা ঘটেছে, এরকম ঘটতে পারে। ঠিক এখানেও দেখেন, আমি পরবর্তীতে আলোচনা করব, আমি জাস্ট আপডেটটা এখানে দেখাইনি। এখানে বলেছিলাম আমি যে এখানে আমি দেখতে পাচ্ছি গ্রিন জোনটা আসলে একটা শক্ত রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, এখানে স্ট্রং প্যাটার্ন ক্রিয়েট করেছে, অর্থাৎ আপনাকে ভেঙে উপরের দিকে জোরে চলে গেছে, এবং এখানে একটা সাইফার প্যাটার্ন ক্রিয়েট করছে। এবং এখানে দুই ধরনের ট্রেডিং অপরচুনিটি আসতে পারে, এক হলো সাইফার প্যাটার্ন থেকে ব্যাক করে আসতে পারে, অথবা ট্রেন্ড স্ট্রং ভাবে উপরের দিকে উঠে যেতে পারে। তো এটাকে ক্লিয়ার করার জন্য আমি পরবর্তী স্লাইডটাতে যাই। এখানে দেখেন পরবর্তীতে মার্কেট কি হয়েছে, বা এখন যে মার্কেট কি কন্ডিশনে রয়েছে তার ছবিটা হলো এইরকম। আমি যখন ভিডিওটা বানাচ্ছি ঠিক এইরকম। তো এবার আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাই যে দেখেন আমি ছিলাম ঠিক এই জায়গাটাতে, এই জায়গাটা পিন বার ক্রিয়েট হয়েছিল, এবং আমি যখন দেখলাম যে প্রাইস উপরের দিকে উঠা শুরু করেছে, দেখেন আমি কিন্তু H1 চার্টেই আছি, সে করলো কি একদম জোরে ভেঙে উপরের দিকে উঠে গেল। এর মানেটা কি? এটার মানেটা হলো এই যে আমি একটা গ্রিন জোন বা এই যে একটা ফিবোনাচি লেভেলের রিট্রেসমেন্ট গুলো ছিল, এটা আসলে একটা স্ট্রং জোন ছিল। অর্থাৎ মার্কেট যদি এখান থেকে ব্যাক করতে পারতো, তাহলে এখানে টাচ করেই ব্যাক করতে পারতো। কিন্তু মার্কেট টাচ করে ব্যাক করে নাই, মার্কেট যে সবসময় ওইভাবেই কাজ করবে তা না। কিন্তু সে কি করেছে জানে যে এখানে অনেক ট্রেডারদের চোখ পড়ে আছে, অনেক ট্রেডারদের এখানে বাই সিগন্যাল আছে, সেল সিগন্যাল আছে, অথবা এখানে স্টপ লস আছে। এই জন্য সে কি করেছে কি ভেঙে উপরের দিকে উঠে গেছে। এখানে সে অনেকগুলা কাজ করলো, জিনিসগুলো দেখেন খেয়াল করে এগুলো বুঝতে হবে। এক হলো এই যে পিন বারের উপরে যে স্টপ লস গুলো ছিল সেটাকে খেয়ে এসে চলে গেছে। 2 নাম্বার যেটা, সেটা হলো এই যে একটা স্ট্রং এখানে আপনার জোন ছিল, সেই জোনটাকে ভেঙে উপরের দিকে উঠে গেছে। কারণ মনে রাখবেন, যখন কোনো প্রাইস কোনো একটা স্ট্রং সাপোর্ট কিংবা স্ট্রং রেজিস্ট্যান্স জোনকে ভাঙে, তখন সে ভেঙে ফুলে উপরের দিকে উঠে যায়, কারণ তার কাছে তখন অনেক মোমেন্টাম থাকে। তো এই যে এত একটা স্ট্রং মোমেন্টাম দিয়ে উপরের দিকে উঠে গেল, এটা ইন্ডিকেশন করে যে এই জায়গাটাতে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন স্ট্রং ভাবে ছিল। তো এই জায়গাটাতে আমি বুঝতে পারলাম যে এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল। তো এই যে এটা বুঝতে পারলাম, এটা বুঝে আমাদের লাভ কি হলো? আমাদের তো অ্যানালিসিস ঠিক মতো কাজ করলো না, কিন্তু অ্যানালিসিস ঠিক মতো কাজ না করার ফলেও এখানে কিন্তু আমি একটা স্ট্রং একটা ইন্ডিকেশন পেয়ে গেলাম যে এই যে একটা গ্রিন জোন, এই গ্রিন জোনটা কিন্তু আগে একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল।
আর আমি আপনারা যারা আমার সাপোর্ট রেজিস্ট্যান্স ভিডিও দেখেছেন সেখানে আমি বারবার উল্লেখ করেছি যখন কোনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ভেঙে যায় এবং বিশেষ করে স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তখন সেটা রিভার্স হিসাবে কাজ করে। অর্থাৎ এই যে এখন এটাকে যে আমি উপরের দিকে ট্রেডটা উপরের দিকে উঠে গেল, তার মানে ট্রেডটা যদি এখন নিচের দিকে নেমে আসে তাহলে এখন এটা স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করবে। আগে যে একটা রেজিস্ট্যান্স ছিল, বাধা ছিল, সে বাধা ভেঙে উপরের দিকে উঠে গেল, এখন আবার এটা যখন নিচের দিকে নেমে আসবে তখন কিন্তু এই বাধাটাকে ভাঙতে তার অনেক কষ্ট হবে। তাহলে এই যে একটা ইনফরমেশন, এটা কিন্তু আপনার পরবর্তীতে ট্রেড ম্যানেজমেন্টে কাজে লাগবে। আমরা সবসময় এই মিসিং লিঙ্কগুলো মিস করি। আপনাদেরকে এগুলো বুঝতে হবে যে হ্যাঁ, এটার ঘটনার পরে কি ঘটনা ঘটতে পারে। তাহলে এবার এক নম্বর আপনারা পেয়ে গেলেন, কি পেয়ে গেলেন, যে এই যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, এটা যেহেতু জোরে পুরো দিকে ভেঙে গেছে, এটা আমাকে ইন্ডিকেশন দিল যে হ্যাঁ, এটা একটা স্ট্রং জোন ছিল। তাহলে যে জোনটা আগে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল সেটা এখন চেঞ্জ হয়ে যাবে, সেটা এখন চেঞ্জ হয়ে আপনার সাপোর্ট জোন হিসেবে কাজ করলেও করতে পারে। ওকে, 2 নম্বর জিনিস দেখেন, আমি এখানে বলেছিলাম এই যে আমার একটা রেড দাগ দেওয়া ছিল, এই রেড দাগটা দেওয়া ছিল মানে হলো এটা নেক্সট পরবর্তী একটা জোন যেখানে ঘটনা ঘটতে পারে। তো আমি আমার পূর্বাভাসে আমি এই সাইফার প্যাটার্নটা দেখাই নাই, এই জন্য দেখা নাই কারণ আমি এটাকে আপনাদেরকে শিখাইনি। আমি সাধারণত পোস্টে সেই জিনিসগুলো দেই যে জিনিসগুলো আপনাদেরকে আমি শিখিয়েছি। পরবর্তীতে আস্তে আস্তে এই পোস্টগুলো আসবে যখন আমি আপনাদেরকে শেখাবো। আমি কিন্তু এখানে কোনো জিনিস আগে থেকে বলে দিচ্ছি না যে জিনিসগুলো আপনারা জানেন না, আপনারা জানেন যে জিনিসগুলো, সেই জিনিসগুলো ওখানে দিচ্ছি। তো আমি এখানে বললাম যে সাইফার প্যাটার্ন ক্রিয়েট করছে এই রেড জোনটা, এই জন্য আমি এখানে আইডেন্টিফাই করে রেখেছিলাম যে এটা হলো পরবর্তী একটা জোন যেখানে মার্কেট রিয়াক্ট করতে পারে। এবং ঠিক দেখেন মার্কেট এখানে এসে কিন্তু রিয়াক্ট করেছে, আবার এখানে পিনবার ক্রিয়েট করেছে, পিনবার ক্রিয়েট করে নিচে নেমে আসছিল। এবার আপনারা এখানে যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে এটা একটু পড়েন। আমি কি বলেছিলাম, কারেন্টলি দ্য প্রাইস ইজ, এটা কিন্তু আমি এই জায়গাটা বলি না, এটা যখন ভেঙে উপরে দিকে, যখন ঠিক এই ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেলটা ভেঙে উপরের দিকে উঠে এসে এখানে কনসলিডেট করছে, আমি তখন ঠিক আপডেটটা দিয়েছিলাম। যারা আমার লাইভ পোস্ট ফলো করছিলেন তারা জানেন, এবং যারা লাইভ ভাবে আমার এইভাবে ফলো করেন তারা বুঝতে পারবেন যে আমি লাইভ ভাবে আপডেট দিচ্ছি। তো যখন এই জায়গাটা মার্কেটটা ছিল, তারা তখন আমি বলেছিলাম যে মার্কেটটা ভেঙে উপরের দিকে জোরে উঠে আসছে, তার মানে একটা স্ট্রং জোন হিসেবে কাজ করছে। আর 2 হলো কারেন্টলি দ্য প্রাইস ইজ মুভিং অ্যারাউন্ড দ্য সাইফার প্যাটার্ন, এই সাইফার প্যাটার্নের কাছাকাছি সে চলে আসছে, তার মানে এই জায়গাটা এসে ট্রেন্ড রিভার্সাল ট্রেডার ক্যান অ্যাড পজিশন হিয়ার। আমি ট্রেড ম্যানেজমেন্ট করার একটা ইন্ডিকেশন দিলাম যে মনে করেন ফর এক্সাম্পল এখানে আমি আপনাদেরকে যখন এই অ্যানালিসিসটা দিয়েছিলাম তখন 2 ধরনের ঘটনা ঘটতে পারে। এক হলো একজন ট্রেডার চিন্তা করছে এখানে আসুক, একটা প্যাটার্ন ক্রিয়েট হোক, তারপরে ট্রেডটা নিই, এদেরকে আমরা বলে থাকি কনজারভেটিভ ট্রেডার। আমি কিন্তু কনজারভেটিভ ট্রেডার এবং অ্যাগ্রেসিভ ট্রেডার নিয়েও ভিডিও বানিয়েছি, আপনারা যারা দেখেন নাই আগে দেখে আসেন। কনজারভেটিভ ট্রেডার যারা, তারা করে কি, তারা এখানে প্যাটার্নের জন্য অপেক্ষা করে, কোনো একটা প্যাটার্ন ক্রিয়েট হোক, মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে যদি এখানটা পিন বার ক্রিয়েট হয় তখন তারা সেল সিগন্যাল নিবে। আর যারা অ্যাগ্রেসিভ ট্রেডার তারা চিন্তা করে থাকে আচ্ছা এই জন্য তো পৌঁছায় গেল, আমি সাথে সাথে একটা সেল ট্রেড বসাই দিই। তাহলে এখন 2 ধরনের ট্রেডারদের জন্যই কি ঘটনা ঘটতে পারে এটা নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করি যারা কনজারভেটিভ ট্রেডার। তাহলে কনজারভেটিভ ট্রেডার এখানে কি করবে, তারা এখানে প্যাটার্নের জন্য অপেক্ষা করবে। তো যেহেতু এটা ভেঙে উপরে দিকে উঠে গেল তাহলে তো এখানে কোনো প্যাটার্ন নাই, তাহলে কনজারভেটিভ ট্রেডার এখানে সেফ, তারা এখানে ট্রেডই ওপেন করে নাই, তাহলে তাদের কোনো চিন্তা নাই ট্রেড ম্যানেজ করা। তারা আবার ওয়েট করবে পরবর্তীতে কোথায় প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে যেখানে আমি ট্রেড ওপেন করব। তাহলে কনজারভেটিভ ট্রেডাররা কোথায় গিয়ে আবার ট্রেড ওপেন করবে, তারা ট্রেড ওপেন করবে এই জায়গাটা এসে যখন তারা এই পিন বারটা পেলো, কারণ তার আগে কিন্তু সে কোনো প্যাটার্ন পায় না। সে এই জায়গাটা এসে যদি সে রিভার্সাল ট্রেড নিতে চায়, তার আগে কিন্তু না, আমি কিন্তু এখন ট্রেড কন্টিনিউশন ট্রেডারদের নিয়ে আলোচনা করছি না, আমি যেহেতু রিভার্সাল প্যাটার্ন নিয়ে ক্রিয়েট অ্যানালাইসিসটা দিয়েছি, দ্য রিভার্সাল প্যাটার্ন যারা চিন্তা করছে যে হতে পারে, যারা যারা কনজারভেটিভ ট্রেডার তারা ট্রেড কিন্তু এখানে ওপেন করবে না, করবে হলো এই জায়গাটাতে এসে ট্রেড ওপেন করলে দেখেন তারপরে সে নিচের দিকে নেমে আসছে। যদি এই জায়গাটাতে কনজারভেটিভ ট্রেডাররা ট্রেড ওপেন করে থাকে তাহলে দেখেন আমি কি বলেছিলাম, যেটা ভেঙে যদি উপরের দিকে আসছে তার মানে কি নিচের দিকে এটা ভাঙতে তার কষ্ট হবে। তাহলে এখান থেকে কেউ যদি একটা সেল ট্রেড নেয় তার টেক প্রফিটটা কোন জায়গায় হতে হবে, ঠিক এরকম একটা জায়গায় হতে হবে যেখানে সে আবার সে মার্কেট ইন্ডিকেশন পাবে যে রিভার্সাল হচ্ছে। তাহলে ঠিক দেখেন এই যে পিন বারটা ক্রিয়েট হলো, পিন বারটা ক্রিয়েট হওয়ার পরে যখন সে আবার নিচের দিকে নেমে আসছে, এখানে এসে যখন আবার সে ইন্ডিকেশন পেলো যে না এখানে পিন বার ক্রিয়েট হচ্ছে, আবার এখানে ডবল একটা প্যারালাল বার প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, তাহলে অবশ্যই সে সেখান থেকে বের হয়ে আসা উচিত বা একটা টেক প্রফিটের একটা পার্সেন্টেজ নিয়ে নেওয়া উচিত। তাহলে যারা কনজারভেটিভ ট্রেডার, যারা রিভার্সাল ট্রেডার, যাদের আমি মানে যারা এখান থেকে সেল প্যাটার্ন খুঁজতেছেন, তারা অ্যানালাইসিস ভুল হওয়ার পরেও কিন্তু তারা সেখান থেকে প্রফিট করতে পারবে। কারণ দেখেন আমি ঠিক সেই জিনিসটাই দেখালাম যে উপরে গেল, পিন বার ক্রিয়েট হলো, রিভার্সাল প্যাটার্ন করলো, এবং তারপরে যখন এই জায়গাটা আসলো সে বের হয়ে যাবে, কারণ সে দেখলো যে তার অ্যানালাইসিস ভুল হয়ে যখন উপরের দিকে উঠে গেছে, তার মানে এটা তখন একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে।
এবার আসি যারা অ্যাগ্রেসিভ ট্রেডার তাদের জন্য, মূলত তারাই এখানে ধরাটা বেশি খায়। তো এখানে দেখেন অ্যাগ্রেসিভ ট্রেডাররা কি করবে, এখানে টাচ করার সাথে সাথেই ছোট টাইম ফ্রেমে দেখবে যে আচ্ছা আমাকে তো এখানে অ্যানালিসিসে বলে দেওয়া হচ্ছে এই জায়গা থেকে মার্কেট ব্যাক করতে পারে, আমি অ্যানালিসিস দেখাইছি H1 টাইম ফ্রেমে, কিন্তু আপনারা করবেন কি, আপনারা আপনাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন না, হুইচ ইজ ভেরি মাচ, মানে যেটা মানুষের আপনাদেরকে লুজার বানানোর জন্য মেইন কারণ। ইমোশনকে কন্ট্রোল না করে আপনারা করবেন কি, M15 চার্ট বা M30 চার্ট বা M5 চার্ট, ইভেন কি M1 চার্টে গিয়েও চিন্তা করবেন আচ্ছা দেখি রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে কিনা, রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে কিনা। দেখলেন যে এখানে M15 এ একটু রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট হলো, সাথে সাথে আপনি এখানে একটা সেল ট্রেড বসায় দিলেন। ঠিক আছে, এখানে হলো আপনি একটা জিনিস ভুল করলেন যে আপনি ট্রেড ওপেনিং করবেন H1 চার্টে, সেখানে অ্যানালিসিস না করে আপনি চলে গেলেন একদম ছোট একটা চার্টে, এবং সেখানে প্রাইস ফ্লাকচুয়েশন দেখে আপনার মনে হলো যে হ্যাঁ এখান থেকে ব্যাক করতে পারে, তাহলে আপনার অ্যানালিসিস করলেন এক চার্টে, আর আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে না পেরে আরেক চার্টে চলে গেলেন। কিন্তু তারপর আমি ধরে নিলাম যে আপনি এখান থেকে একটা সেল ট্রেড ওপেন করেই ফেললেন। ঠিক আছে, আমার ইন্ডিকেশন দেখে আপনি মনে করলেন আমি একটা সেল ট্রেড এখানে ওপেন করে ফেলি, তাহলে দেখেন এখানে যে আপনি একটা সেল ট্রেড ওপেন করলেন, আপনি কিন্তু এখন লসে আছেন। যখন উপরে ভেঙে উপরের দিকে চলে গেল এই রেড জোনটা পর্যন্ত আপনি লসে আছেন। তাহলে এখন যারা ট্রেড রিভার্সাল ট্রেড, যারা এখানে অ্যাগ্রেসিভ ভাবে এন্ট্রি নিয়ে ফেলেছে, তাদের ট্রেড ম্যানেজমেন্টে কি হবে? তাদের ট্রেড ম্যানেজমেন্টে হবে, আমরা যেটা করি যে আমরা কি করি, একটা স্টপ লস টেক প্রফিট দিয়ে বসে থাকি, যে স্টপ লস হিট করলো টেক প্রফিট হিট করলো। হ্যাঁ, স্টপ লস টেক প্রফিট আমরা কেন দেই মার্কেটে? দেই হলো যদি মার্কেট সাডেনলি খুব বড় রিঅ্যাক্ট করে, সেখান থেকে আমাদেরকে যাতে বেশি লস না হয় সেখানে বাঁচানোর জন্য। বাট আপনারা একটু অ্যানালিসিস করে দেখবেন যে আপনারা স্টপ লস টেক প্রফিট যে জায়গাটায় দেন সেই জায়গাটায় হিট করে আবার মার্কেটটা ব্যাক করে আসে, তখন আপনাদের আফসোস হয় স্টপ লসটা আমি কেন দিলাম এখানে। তখন আপনারা একটা ভুল করেন যে আমরা স্টপ লসই দেন না মার্কেটে, যে আমি স্টপ লস দিব না, এটাও একটা ভুল যে আপনি কেন স্টপ লস দিবেন না। আপনি স্টপ লস দিবেন এই কারণে যে আপনার ট্রেডটা যদি হঠাৎ করে অন্যদিকে চলে যায়, তাহলে যাতে আপনি ট্রেডের সামনে না থাকলেও আপনি সেই জিনিসটা অটোমেটিক্যালি ম্যানেজ হয়ে যায়। স্টপ লসটা এই কারণে দেয়া, স্টপ লস এই কারণে দেয়া না যে মার্কেট যেখান থেকে রিভার্সাল প্যাটার্ন কি হতে পারে সেখানে আপনি একটা স্টপ লস দিয়ে বসে থাকবেন। তো যাই হোক, এখন এই জায়গাটা আসি। তো ফর এক্সাম্পল মার্কেটে ব্রেক করে এই জায়গাটা যখন আসলো, এই জায়গাটা এসে আমি কিন্তু আরো কয়েকটা কনফার্মেশন পাচ্ছি। যদি আপনারা উপরে ডেইলি টাইম ফ্রেম থেকে আসেন তাহলে দেখতে পাবেন যে এখানে একটা কনফার্মেশন রয়েছে ফিবোনাচি লেভেলে, যেটা আমি আগেও মেনশন করলাম। এখানে আমি যেটা মেনশন করছি সেটা হলো এখানে একটা সাইফার প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, যেটা আপনাদেরকে শিখাইনি বলে আমি মেনশন করিনি, বা তারপর বলে দিলাম যদি কেউ এখানে ট্রেড রিভার্সাল হিসাবে ইন্ডিকেশন মনে করে এখানে যদি অ্যাগ্রেসিভ ভাবে ট্রেড ওপেন করেন, তাহলে এখানে এসে আপনার একটা ম্যানেজ করার অপরচুনিটি আছে। কি করে ম্যানেজ করতে পারেন? আপনি এখান থেকে সাইফার প্যাটার্নের উপর ভিত্তি করে আবার সেল ট্রেডটা নিতে পারেন, অথবা এই সিগন্যালটা দেখে আপনি কিন্তু আরেকটা সেল ট্রেড ওখানে ওপেন করতে পারেন। মনে করেন এখানে আপনার একটা এক লটের সেল ট্রেড ওপেন ছিল, আবার এখানে এসে আপনি আরেকটা এক লটের সেল ট্রেড ওপেন করলেন, যেটাকে আমরা বলি পজিশন সাইজিং। ঠিক আছে, পজিশন সাইজিং এর উপর আমি ভিডিও বানাবো, পজিশন ইন, পজিশন আউট, এভারেজ ইন, এভারেজ আউট, এভারেজ রেশিও, পজিশন রেশিও, এই জিনিসগুলো হলো মানি ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো নিয়ে ভিডিও বানালে আপনারা তখন কি করে ট্রেড ম্যানেজ করতে হয়, কি করে ট্রেড ম্যানেজমেন্টের সাথে মানি ম্যানেজমেন্ট একসাথে করতে হয়, এগুলো শিখে যাবেন। তো আমি এখানে খুব সিম্পল ভাবে ব্যাখ্যা করছি। মনে করেন যে এখানে আপনি একটা এক লটের ট্রেড ওপেন করেছিলেন, ট্রেডটা আপনার অপর দিকে চলে গেল, অপর দিকে চলে গিয়ে এখানে আপনি আবার একটা রিভার্সাল প্যাটার্ন পেলেন। আপনি এখানে অ্যাগ্রেসিভ নিয়েছেন বলে এখানে অ্যাগ্রেসিভ নিবেন না, আপনি একবার ধরা খেয়েছেন, তখন এখন একটু ওয়েট করেন যে আচ্ছা একটু কনজারভেটিভ ভাবে আমি এটাকে ট্রেড ম্যানেজ করি। তো এই ট্রেড ম্যানেজমেন্টের ওয়েটা হলো আমি এখানে কনজারভেটিভ ভাবে ম্যানেজ করতেছি। কি করে ম্যানেজ করছি? আমি দেখছি এখানে একটা রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট হলো, পিন বার ক্রিয়েট হলো, তাও একটা সিগনিফিকেন্ট জোন থেকে, যেখানে সাইফার প্যাটার্ন ক্রিয়েট হওয়ার কথা এবং ফিবোনাচি রিট্রেসমেন্টের লেভেলের সাথে ম্যাচ করার কথা। তো তারপরে আমি এখানে বলবো কি, যে এক লটের ট্রেড ওপেন করেছিলাম, এটা বিভিন্ন হতে পারে, এক লট হতে পারে, 2 লট হতে পারে, 3 লট হতে পারে, 0.1 হতে পারে, 0.0, যে কোনো একটা। আমি এখানে সিম্পল মানি ম্যানেজমেন্ট হিসেবে ধরছি, মানে আমি এখানে মানি ম্যানেজমেন্ট জিনিসটাকে আনছি না, শুধু ট্রেড ম্যানেজমেন্ট জিনিসটাকে নিয়ে চিন্তা করছি। আমি যদি এখানে আরেকটা 1 লটের ট্রেড ওপেন করি, তাহলে কি হবে? এটা যে নিচের দিকে নেমে আসলো, এই দেখেন নিচের দিকে নেমে আসলো, এরখানে আমি ব্রেক ইভেন থেকে বের হয়ে যেতে পারি। ব্রেক ইভেন বলতে মাঝখানে যখন আসবে তখন ব্রেক ইভেন হয়ে যেতে পারে, অথবা ট্রেডটা যদি এই জায়গাটাতে আসে এবং ইন্ডিকেশন পেয়ে যদি আমি দেখি যেটা আবার রিভার্সাল করতে পারে, তো আমি যদি এই জায়গা থেকে বের হয়ে যাই, তাহলে এখানে যে সেল ট্রেডটা ওপেন করেছিলাম এই পিনবারের নিচ থেকে এই পর্যন্ত আমার লাভ, আর লস কোথায়? আমি এখান থেকে ট্রেডটা ওপেন করেছিলাম, এতটুকু আমার লস। দেখেন আমার লাভের পরিমাণ বেশি, লসের পরিমাণ কম, তার মানে অবশ্যই আপনি এখান থেকে একটা প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারলেন, যদি আপনি জানেন যে ম্যানেজমেন্ট কি করে করতে হবে, ট্রেড ম্যানেজমেন্ট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। ওকে, তাহলে যারা মনে করেন, আমি একটা সিনারিও আলোচনা করেছিলাম কনজারভেটিভ, এবার অ্যাগ্রেসিভ ট্রেডারও বুঝাই দিলাম, যারা অ্যাগ্রেসিভ ট্রেডার ছিলেন তারা কি করলেন, এখান থেকে মার্কেট থেকে বের হয়ে আসতে পারেন। এবার আরেক ধরনের ট্রেডার আসছে, যারা এইখানে ট্রেডিং যে ট্রেন্ডি মার্কেট ছিল সেখানে তারা লেগেছিল। এখন যারা ট্রেন্ডি মার্কেটে ছিল তাদের কিন্তু এখান থেকেও ইন্ডিকেশন আছে, যখন এটা ভেঙে উপরের দিকে চলে গেল তাহলে তারা বুঝে গেল যে তারা যদি ট্রেলিং স্টপ লস করে, তার ট্রেলিং স্টপ লসটা এর নিচে জায়গাতে হতে পারে, কারণ এই জায়গাটা এসে বাধা পেয়ে তারপর সে উপরের দিকে উঠে যাওয়ার পসিবিলিটি বেশি। কিংবা মনে করেন এখানে যে রিভার্সাল প্যাটার্নটি ক্রিয়েট হলে এখানে নিচে সে ট্রেন্ড রিভার্সাল এখানে সে ট্রেন্ড যদি এর নিচে যায় তাহলে সে ট্রেন্ড মুভ
ব্রেক করতে পারে, অন্যদিকে মুভ করতে পারে, এই ইন্ডিকেশনটা পেতে পারে। তাহলে ট্রেন নিয়ে যারা সিগন্যাল নিয়ে যারা ট্রেড করছে তাদেরও কিন্তু এখানে অনেক সুন্দর ইনফরমেশন রয়েছে, তারাও কিন্তু তাদের স্টপ লসটাকে মুভ করে নিয়ে আসতে পারে, অথবা যারা অপরচুনিটি খুঁজছিল যে আমি আরো পজিশন ইন করাবো, তারা কিন্তু এই জায়গাটায় এসে আবার পজিশন ইন করাতে পারে। তাহলে আবার তারা এখান থেকে ইন হলো, ইন হয়ে তারা দেখতে পারে যে তাদের ট্রেডটা কোন দিকে মুভ করছে। তাহলে সব ধরনের ট্রেডারদের জন্যই কিন্তু এখানে ইন্ডিকেশন থাকলো। এক, যারা ট্রেন্ড রিভার্সাল ট্রেড করছিল, অ্যাগ্রেসিভ ট্রেন্ড রিভার্সাল, আবার কনজারভেটিভ ট্রেন্ড রিভার্সাল, দুজনেই যদি ট্রেড ম্যানেজমেন্টটা করতে পারে তাহলে এখান থেকে অ্যাটলিস্ট প্রফিট নিয়ে বেরোয় আসতে পারবে। যারা কনজারভেটিভ তারা তো এখান থেকে ছোট প্রফিট পেলো, আর যারা মনে করেন অ্যাগ্রেসিভ তারাও এখান থেকে একটা প্রফিট নিয়ে বেরোয় আসতে পারে যদি তারা ঠিক মতো ট্রেড ম্যানেজ করতে পারে। যদি তারা ট্রেড ম্যানেজ করতে না পারে তাহলে কিন্তু আবার এখান থেকে লস নিয়েই তারা বেরোবে। এবং আমি এটাও দেখালাম যে শুধুমাত্র রিভার্সাল না, যারা মনে করেন যে ট্রেন্ডের দিকেই যারা ট্রেন্ডকে রাইড করছে তারাও কিন্তু এখান থেকে প্রফিট করতে পারে। তাহলে এখন আসেন এই জায়গা থেকে এইটুকু ঘটনা আমাদের কাছে ক্লিয়ার হলো, এখানে মার্কেট কিভাবে রিয়াক্ট করলো। এখন মার্কেট রিয়াক্ট করে উপরের দিকে উঠে আসছে। তো দেখেন আমি যখন ট্রেডটাকে পোস্ট করেছিলাম তখন এখানে অনেকগুলো জোন ডাক দেওয়া ছিল, এই যে একটা গ্রিন জোন দেখেন এখানে ডাক দেওয়া ছিল, ঠিক আছে। এটা কিন্তু আবার সেই একটা প্রবাবিলিটি জোন যেখানে এসে আবার ঘটনা করতে পারে, ঠিক তাই ঘটেছে। দেখেন ট্রেডটা উপরের দিকে উঠে এসে এখানে এসে আবার কিন্তু সে মুভ করছে, মুভ করে এখানে কি করছে, সে প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করছে, কারণ এই জায়গাটা স্ট্রাকচার সাথে মিলে গেছে। এবং আপনার যদি আবার হায়ার টাইম ফ্রেম থেকে অ্যানালিসিস করে আসেন তাহলে এই জায়গাটা আপনার একটা ফিবোনাচি লেভেলের সাথে মিলে যায়। তো আমি সবগুলো ডিটেলস এখানে দেখাচ্ছি না, আমি জাস্ট আইডেন্টিফাই করে রেখেছিলাম। তাহলে এখন দেখেন যারা মনে করেন আবার সে আগের ঘটনাতে চলে আসি, যে এক হলো দুই ধরনের ট্রেডার রয়েছে মেইনলি, এক হলো আপনার ট্রেন্ডের সাথে ট্রেড করছে সেই সব ট্রেডার, আরেকটা রয়েছে যারা রিভার্সাল প্যাটার্ন খুঁজতেছে তাদের ট্রেডার। তাহলে দেখেন ট্রেন্ড নিয়ে যারা ট্রেড করছিল তাদের জন্য হিসাবটা সহজ। মনে করেন যারা এখান থেকে ট্রেডে রাইড করছে তারা জানে যে এই পর্যন্ত আসলে আমার একটা সিগনিফিকেন্ট যেখান থেকে আমি টেক প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে পারি, অথবা তারা কি করতে পারে নেক্সট যে লেভেলটা আছে সেই লেভেলে বা এই লেভেলে তার স্টপ লস দিয়ে বসে পড়তে পারে যে দেখি আর কতদূর আমার ট্রেনটা রান করতে পারে। ঠিক আছে, যখন একটা মার্কেট ট্রেন্ডে রান করে তখন আমরা ওয়েট করি যে আচ্ছা ঠিক আছে মার্কেট রিভার্সাল আগ পর্যন্ত আমি প্রফিট খেতে থাকি, ঠিক আছে। কিংবা এখন আমি চিন্তা করি অপোজিট ট্রেডারের জন্য, ট্রেন্ডের জন্য তো এটা কোনো এটা ইজি ট্রেন্ড, ঠিক আছে। এই জন্য আমি ট্রেন্ড নিয়ে খুব একটা এখানে আলোচনা করছি না, কারণ যারা ট্রেন্ডি মার্কেটে ট্রেড করতে পারে তারা ইন্ডিকেটর দিয়ে ইজিলি ট্রেড করতে পারে, মুভিং এভার ক্রস ওভার দিয়ে খুব সুন্দর করে প্রফিট করতে যেতে পারে। কিন্তু যারা ধরা খায় আমি তাদের কথা এখানে চিন্তা করছি বেশি। মনে করেন আপনি এখানে এই পিন বারটা দেখে মনে করলেন যে এখানে ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন হতে পারে, তাহলে কারণ এটা আপনার একটি স্ট্রং সাপোর্ট এরিয়া মানে স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া, এখানে প্রাইসটা এসে আগে পূর্বতে বাধা পেয়ে চলে গেছে, অথবা এখানে রিট্রেসমেন্ট আছে অন্য একটা ফিবোনাচি লেভেলের সাথে। তাহলে আপনার কাজ কি হবে, এখানে যখন ইন্ডিকেশন পেলেন তখন আপনি এখান থেকে সেল ট্রেড নিতে পারেন, এবং সেল ট্রেড নিয়ে আপনি অপেক্ষা করবেন কোন পর্যন্ত, কয়েকটা প্রফিট টার্গেট থাকবে। একটা প্রফিট টার্গেট হলো নেক্সট যে সাপোর্ট স্ট্রাকচার, এই যে একটা সাপোর্ট স্ট্রাকচার যেখানে আগে প্রাইস রিয়াক্ট করেছিল, তার মানে কি সেটা ভেঙে উপরের দিকে আসছে শক্তভাবে, যে দেখেন প্রাইস মুভ করে চলে আসছে, তার মানে আবার যখন নিচের দিকে নামবে তখন এটা ভাঙতে তার একটু কষ্ট হবে। তাহলে এখান থেকে সেল ট্রেড নিলে ফার্স্ট টার্গেট থাকবে এই জায়গাটাতে, সেকেন্ড টার্গেট থাকবে এই জায়গাটাতে, ঠিক আছে। তারপরও যদি নিচের দিকে থাকে তখন ট্রেন্ড দেখতে আপনার এই জায়গাটা বা এই জায়গাটা তখন আপনার টেক প্রফিট জোন হবে। বাট এখানে যারা ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন হিসেবে ট্রেড করতে চান তারা এই ইন্ডিকেশন দেখে এখান থেকে কনফার্মেশন নিয়ে এখান থেকে আপনারা ট্রেন্ডের দিকে বা ট্রেন্ডের বিপরীতে আপনারা ট্রেড দিতে পারেন। এবং এই মার্কেটের এই অ্যানালিসিস গুলো ধরতে পারাটাই হলো আপনার সফল ট্রেডারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে আমরা একটা রিজিড সিগন্যাল নিয়ে বসে থাকবেন। এই জন্য আমি কখনো বলি না যে আপনার ট্রেড সিগন্যাল দেখে ট্রেড করেন, তাহলে আপনারা কখনো প্রফিট করতে পারবেন না। কারণ যারা ট্রেডিং সিগন্যাল দেয় তারা জানে যে কি করে ট্রেড ম্যানেজ করতে হয়, কিন্তু আপনি জানেন না কিভাবে ট্রেড ম্যানেজ করতে হয়। তো এই ট্রেড ম্যানেজমেন্ট শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি ট্রেড ম্যানেজমেন্ট শিখতে পারেন তাহলে দেখেন একটা আপনার অ্যানালিসিস ভুল হয়েছে, আপনি অ্যানালিসিস করেছেন এখানে টাচ করে ব্যাক করে আসবে, তারপরেও কিন্তু আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারলেন। এই জন্য আমি আপনাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করব আপনারা মার্কেটে শেখার জন্য মার্কেটে বেশি করে অবস্থান করে মার্কেট কিভাবে রিয়াক্ট করছে সেভাবে আপনারা বোঝার চেষ্টা করেন, এবং এই জিনিসটা আগে ফার্স্টে ডেমো অ্যাকাউন্টে ট্রেড করে দেখেন, এবং আপনারা একটা ট্রেড ম্যানেজমেন্টের প্ল্যান বানান। যেমন আমি এখানে অনেকগুলো প্ল্যান বললাম, অনেক ধরনের ট্রেডার প্ল্যান বললাম, একটা অ্যাগ্রেসিভ ট্রেডারের প্ল্যান বললাম যে অ্যাগ্রেসিভ ট্রেডাররা কি করে প্ল্যান করতে পারে, আমি কনজারভেটিভ ট্রেডারেরও প্ল্যান বললাম যে কনজারভেটিভ ট্রেডার কি করে এখানে প্ল্যান করতে পারে, আবার আমি ট্রেন্ড রিভার্সালের জায়গায় ট্রেন্ড ফলোইং যেসব ট্রেডার রয়েছে তাদের কি আপনার ট্রেড ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে সেটাও এখানে আলোচনা করলাম। এখন আপনারা যারা নিজেরা ট্রেড করছেন, মার্কেট স্পেকুলেশন করছেন, আপনাদের কাজ হবে নিজেদের এইভাবে একটা ট্রেড ম্যানেজমেন্ট সিস্টেম বানানো, যে আমি প্রথমে ঠিক করে নেন যে আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন। আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে ট্রেড করেন তাহলে ডেইলিতে থাকেন H4 থাকলে H4, H1 থাকলে H1 আপনি সবকিছু ঠিক করলেন, বা H1 আপনি সবকিছু ঠিক করে আপনি এখন M5 চার্টে চলে যান না, তাহলে কি আপনি যে অ্যানালিসিসটা করলেন সেটার সাথে যে 5 মিনিট বা 15 মিনিটের চার্টের পালসটা মিলবে না। যখন পালসটা মিলবে না তখন আপনি দেখা গেল ম্যাচ হয়ে গেল, তখন আপনার ধরাটা খেয়ে যাবেন। যদি আপনি H1
ট্রেড ওপেন করে থাকেন বা অ্যানালাইসিসটা করে থাকেন বা H1 এ সবসময় ট্রেড নিয়ে থাকেন, তাহলে H1 এর জিনিসটাই স্টিক থাকেন। মাল্টি টাইম ফ্রেম আমরা ইউজ করি কখন? যখন আমরা কনফার্মেশন চাই, তখন আমরা যাবো উপরের দিকে টাইম ফ্রেমে, নিচের দিকে টাইম ফ্রেমে যাবো না। নিচের দিকে টাইম ফ্রেমে গেলে নতুন ট্রেডারের জন্য অসুবিধা হয়। নিচের দিকে টাইম ফ্রেমে যায় স্ক্যাল্পাররা। এখানে আমি স্ক্যাল্পিং শিখাচ্ছি না, আমি এখন স্ক্যাল্পিং পরে শিখাবো, এগুলো অ্যাডভান্স লেভেলে। আমি বলি আগে নর্মালি আপনি ট্রেড করা শিখেন। যখন নর্মাল ট্রেড করতে শিখতে শিখতে আপনার চোখটা অভ্যস্ত হয়ে যাবে, তখন আপনার এই দাগ টানাও লাগবে না, তখন আপনি চোখ বন্ধ করে স্ক্যাল্পিং করতে পারবেন। কারণ আপনি যত তাড়াতাড়ি অ্যানালাইসিস করতে পারবেন, তত ভালো আপনি স্ক্যাল্পিং করতে পারবেন। আপনার চোখ যখন ট্রেন হয়ে যাবে, যে অটোমেটিক আপনি চোখ বন্ধ করে বুঝে ফেলবেন যে এটা ফিবোনাচি লেভেল কত, এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স আছে কিনা, কোনো স্ট্রাকচার আছে কিনা, তখনই কিন্তু আপনি ভালো স্ক্যাল্পিং করতে পারবেন। আমরা করি কি, নর্মাল একটু কিছু শিখে স্ক্যাল্পিং করতে চলে যায়। সবাই ছোট টাইম ফ্রেম থেকে শুরু করি, কিন্তু এটা রিভার্স হতে হবে, সবচেয়ে বড় টাইম ফ্রেম থেকে শুরু করতে হবে, তারপরে ধাপে ধাপে নিচের দিকে আসতে হবে। কারণ নিচের দিকে টাইম ফ্রেমগুলোতে নয়েজ অনেক বেশি, ফ্লাকচুয়েশন অনেক বেশি, মার্কেট ম্যানিপুলেশন অনেক বেশি। এই জন্য দেখা যাবে আপনি ধরা খাবেন। নিচের দিকে টাইম ফ্রেমে হয়তো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা পর মার্কেট ম্যানিপুলেশন হয়, কিন্তু বড় টাইম ফ্রেমগুলোতে মনে করেন যে অনেক পরে পরে ম্যানিপুলেশন হয়। কারণ টাইম ফ্রেমটাই বড়, ম্যানিপুলেট তারা হয়তো করছে কিন্তু অনেক পরে পরে করছে, আপনি অনেক টাইম পাচ্ছেন মার্কেটটাকে বোঝান। এই জন্য ফার্স্ট কাজ হলো আপনি বড় টাইম ফ্রেম থেকে আসেন, ডেইলি টাইম ফ্রেম H4 বা H1 টাইম ফ্রেম থেকে আসেন। তো আমি H1 টাইম ফ্রেম দিয়ে আপনাদের বোঝাচ্ছি, কারণ আমি দেখলাম যে H1 টাইম ফ্রেমটা দুই পক্ষের জন্য মোটামুটি কাছাকাছি হয়। যারা ছোট টাইম ফ্রেমে ট্রেড করে অভ্যস্ত হয়ে গেছেন, তারা নিজেদেরকে বের করে আনতে পারছেন না, তারা একটু চেষ্টা করেন যে H1 পর্যন্ত আমরা চলে আসি, তাহলে হবে কি আপনি অ্যাটলিস্ট একটা সাস্টেনেবল পর্যায়ে চলে আসবেন। আর যারা মনে করেন H4 এবং ডে 1 টাইম ফ্রেমে অলরেডি সাকসেসফুল হচ্ছেন, কিন্তু নিচের দিকে আসতে গিয়ে ধরা খাচ্ছেন, তারা H1 এ এসে একটা সুইটেবল জোন বানায় ফেলতে পারেন। তার মানে এই না যে আপনাদেরকে H1 টাইম ফ্রেমে ট্রেড করতে হবে, টাইম ফ্রেমটা আপনাদের সাইকোলজির সাথে মিল খেয়ে আপনাদের টাইম ফ্রেমটা বের করতে হবে। তো যাই হোক, আজকে এই ভিডিও থেকে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে যদি কখনো আপনি যে ট্রেডটাকে নিলেন, সেই ট্রেডটা আপনার বিপরীতেও চলে যায়, অর্থাৎ আপনি যখন অ্যানালাইসিস করলেন এবং আপনার অ্যানালাইসিস যদি ভুল হয়, কারণ মার্কেট আপনার অ্যানালাইসিস 50-50 চান্স ঠিক হতে পারে, ভুল হতে পারে, তারপরেও আপনার প্রফিট করা সম্ভব। কেন প্রফিট করা সম্ভব? কারণ আপনি জানেন যে কি করে ট্রেড ম্যানেজমেন্ট করতে হয়, বা আপনার ট্রেডিং প্ল্যান যখন আপনি তৈরি করবেন, প্রথম থেকে আপনাকে আমি কয়েকটা ওয়ার্ড আপনাদেরকে বারবার বলে আসছি। একটা হলো মানি ম্যানেজমেন্ট, এটা আমার 1 নম্বর জিনিস। মানি ম্যানেজমেন্ট যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনি যে কোনো জায়গায় মার্কেট থেকে প্রফিট করতে পারবেন, সেটা উপরে যাক নিচে যাক, আপনি প্রফিট করে বেরো নিয়ে আসতে পারবেন। 2 নম্বর হলো আপনার ট্রেডিং সাইকোলজি। ট্রেডিং সাইকোলজিটা মেইনলি আপনার ট্রেডিং প্ল্যান এবং ট্রেডিং ম্যানেজমেন্ট, এই দুটা সংমিশ্রণে তৈরি হয়। তো ট্রেড ম্যানেজমেন্টের দিকটা আজকে আপনাদেরকে তুলে ধরলাম, ঠিক আছে? এই ট্রেড ম্যানেজমেন্টটা এবং মানি ম্যানেজমেন্ট, এই দুটাকে একসাথে লাগিয়ে তখন আমরা ট্রেডিং প্ল্যান তৈরি করতে পারি, যেটা থেকে আমি একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করে আমার ট্রেডিং প্ল্যানের একটা অংশ হিসাবে বানাতে পারি। তো আজকের ভিডিওটা যারা বুঝতে পেরেছেন, তারা মার্কেটে আপনারা চিন্তা করে দেখেন যে আপনি কেন এতদিন ধরা পাচ্ছিলেন এবং সেই ধরা খাওয়া জিনিসটাকে ওভারলুক করে এখন প্রফিট করতে পারেন কিনা। আর 2 নম্বর হলো যারা নতুন ট্রেডার, তারা যদি এই জিনিসটা বুঝে না থাকেন, তাহলে এই জিনিসটা বোঝা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা হলো আপনার আমাদের ফরেক্সের 3টা পার্ট রয়েছে, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল। টেকনিক্যাল তো আপনার চার্ট দেখে দেখতে পাচ্ছেন, আপনার অ্যানালাইসিস করুন, সেটা ভুল হলো। ফান্ডামেন্টাল হলো যে নিউজিল্যান্ড ডলার স্ট্রং কিনা বা আপনার কারেন্সি কোনো নিউজ আছে কিনা, সেখান থেকে আপনারা পেতে পারেন। পূর্ববর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলেন কোথা থেকে আপনারা ইনফরমেশনটা পেতে পারেন। ফরেক্স ফ্যাক্টরি যে ক্যালেন্ডার রয়েছে, সেখানে আপনার ডিটেলস ফরেক্স ফ্যাক্টরি নিউজের অ্যানালাইসিস ওখানে দেওয়া থাকে, আপনারা ওখান থেকে আপনার ফান্ডামেন্টাল নিউজ পেতে পারেন। আর 3 নম্বর হলো মার্কেট সেন্টিমেন্ট। সেটা আপনাদেরকে এখানে বোঝালাম যে তারা সেন্টিমেন্ট নিয়ে খেলা করে, যে তারা হয়তো আপনি যে অ্যানালাইসিস করেছেন ঠিক ওই অ্যানালাইসিস অনুযায়ী কাজ করবে না, বাট তারা কিন্তু মার্কেট কিন্তু সেই সিগনিফিকেন্ট জোন থেকেই কিন্তু রিঅ্যাক্ট করে সবসময়। তো আপনি যদি ট্রেড ম্যানেজমেন্ট করা শিখতে পারেন, তাহলে ওই সিগনিফিকেন্ট জোন থেকে ট্রেড ম্যানেজমেন্ট করে আপনি আপনার একটা লুজিং ট্রেডকে, অর্থাৎ যে ট্রেডটা আপনার লসে রান করছে বা আপনার ক্ষতি হচ্ছিল, সেখান থেকে কিন্তু আপনি ব্রেক ইভেন অ্যাটলিস্ট অথবা প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লেগেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, জিনিসটা যদি মাথায় আপনাদের এখন নাও ঢুকে, বারবার এই জিনিসটাকে দেখেন, কারণ এই জিনিসটা নিয়ে ভিডিও খুব কম বানানো হয়েছে, এবং যারা বানিয়েছে, মানে যারা বানানোর জন্য যোগ্য ছিল, তারা হয়তো এই ভিডিওগুলো বানায় না। তো এখন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা এই ভিডিওটা ভালো দেখার চেষ্টা করেন। আর যারা আমার ফেসবুকে আছেন, তারা কাইন্ডলি যখন আমি এভাবে কোনো পোস্ট করব, তখন আপনারা আপনাদের ওপিনিয়ন দেন, আপনারা আপনাদের অপোজিট যে ভিউটা আছে সেটাও দেন। তাহলে হবে কি, আমরা ডিসকাশন করলাম, ঠিক আছে? আমি আলাদা করে বলছি না যে একটা ফোরাম তৈরি করে সেখানে ডিসকাশন করবো, অনেকে এই জিনিসটা রিকোয়েস্ট করেছেন, বাট আপাতত আমি এখান থেকে দূরে আছি। কারণ আমার এত কিছু ম্যানেজ করা একভাবে সম্ভব না। আমি বারবার যেটা প্রতিটা ভিডিওতেই বলে আসি, যে আমি ট্রেড করি, আমি ডে টু ডে জব করি, তারপরে এসে আপনাদেরকে ভিডিও বানাচ্ছি, এবং তারপর যদি আমাকে আবার একটা ফোরাম রান করা হয়, আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। এরকম ফোরাম অনেক আছে, আপনারা সেই ফোরামগুলোতে জয়েন করেন এবং সেখান থেকে শিখেন। আমাদের ইন্টারন্যাশনাল বহুত ফোরাম রয়েছে, আপনারা যদি সেখানে জয়েন করতে চান, জয়েন করে সেখান থেকে শিখতে পারেন। কিংবা আপনারা বাংলাদেশি অনেক ফোরাম আছে, তাদের সেখানে জয়েন করতে পারেন। আমি ঠিক জানি না তাদের কোনটা ভালো, বাট আপনারা একটু অ্যানালিসিস করে বের করে নিতে পারেন। বাট আমার জন্য, আমি আপনাদেরকে যতটুকু চেষ্টা করছি, দেওয়ার চেষ্টা করছি, এবং আমি চেষ্টা করে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে আরো কিছু দেওয়া। তো আপাতত এইখানে এই ভিডিওটা শেষ করি। ধন্যবাদ।
আবার দেখাবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।